শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সকালের বাংলাদেশের আজকের এই পর্বে সবাইকে স্বাগত। এবং সেই সাথে বলতে চাই সম্ভাবনাময় আরও একটি দিনের শুরু একসাথে করছি। শুক্রবারের সকাল অন্যরকম কাটবে এই প্রত্যাশায় জুলহা জুবাইয়ের সাথে আছি আমি রুনিয়া। এবং শুক্রবার যেহেতু সকাল অনেক আয়োজনের কিন্তু সকাল, এবং তার থেকে বড় কথা শখের চর্চার একটা সকাল। আমরা অনেকেই কিন্তু আমাদের আগে কিন্তু একটা ছোটবেলায় প্রত্যেকের জীবনে একটা রচনা তো পড়েছে, মানে হয় না তোমার হবি কি, মাই হবি। এই রচনাটা সবারই পড়া ছিল, কিন্তু সেই হবিটাকে আসলে কখনোই ঠিকঠাক মতো লাইন আপ করতে আমরা পারিনি। যেটা হয়েছে সেটা হচ্ছে সময়ের তাগিদ, এবং এই যে আমাদের ডিজিটাল যুগে আমরা অনেকেই হয়তো পরিশ্রম করে যে হবিটাকে নার্চার করা যায় সেটা হয়তো ভুলে গেছি। একদমই তাই। সেই সাথে এই যে দৃশ্যগুলো দিয়ে সকালবেলা আমরা দিনটা শুরু করলাম, এই বিষয়ে একটু বলতে চাই। নদীমাতৃক এই দেশের অপার সম্ভাবনা আমাদের আছে। নদীকে কেন্দ্র করে আমাদের যে সভ্যতার বিকাশ হয়েছে, সেই সভ্যতার এই যে শখের যে কথাগুলো বলছিল, জীবন জীবিকার তাগিদে আমরা অনেকেই পুরো মৎস্য আহরণের সাথে নিজেদের জীবনকে সম্পৃক্ত রেখেছি। এবং ঠিক এখন পর্যন্ত আমাদের প্রত্যেকের জীবনে আমিষের বিপুল একটা চাহিদা কিন্তু এই মৎস্য খাত থেকেই সরবরাহ করা হয়। তাই প্রত্যেকেই যারা এই খাতের সাথে যুক্ত আছেন, সম্পৃক্ত আছেন, এর তত্ত্বাবধানের সাথে কাজ করছেন, একে আরও সমৃদ্ধ করবার জন্য কাজ করছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবং সেই সাথে যারা বাংলাদেশকে প্রতি মুহূর্ত সুন্দর করে তোলবার একটা চেষ্টায় রয়েছেন, নিজেদের ব্যস্ত রেখেছেন, তাদেরকেও কৃতজ্ঞতা জানাতে চাই। এবং কৃতজ্ঞতা জানাতে চাই তাদের সবাইকে যারা আমাদের প্রত্যেক দিনের সকালে আমাদের সাথে যুক্ত হন এবং নতুন করে সম্ভাবনাময় একটি জীবন শুরু করার স্বপ্ন দেখেন। অনেক ভুল থাকে, অনেক ছোটোখাটো জিনিসকে হয়তো জীবনে পাশ কাটিয়ে চলে যেতে হয়, কিন্তু সিদ্ধান্ত নিতে পারার যেই বিষয়টা আছে সেটা সবসময় যেন সঠিক হয়। এবং তার সাথে যেটা বলতে চাই, এই মুহূর্তে সঠিক সিদ্ধান্তটা কী হবে নোট করে নিন, আজকে পুরো বাংলাদেশে কী কী আয়োজন কোথায় আছে, যাতে করে পরিবার নিয়ে একটু আলাদা করে বাড়তি করে সময় বের করে ঘুরে আসা যায়। এরকম কিছু আয়োজনের খোঁজ জানাবো। ঢাকা দিয়ে শুরু করছি, কারণ আজ থেকে শুরু হচ্ছে টেক্সটাইল ও তুলা খাতের সর্ববৃহৎ গ্লোবাল কটন সামিট 2017। 2 দিন ব্যাপী এই সামিটে বাংলাদেশ, ভারত, সুদান, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তুরস্ক সহ কয়েকটি দেশ অংশ নেবে। রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে সকাল 10টায় এটির উদ্বোধন করা হবে। নিঃসন্দেহে যারা এই পেশার সাথে সম্পৃক্ত আছেন, পরিবারকে নিয়ে আপনার পেশা খাতের অন্তত এক ঝলক তো আজকে দেখিয়ে আনতেই পারেন। যারা আরেকটু ঘুরতে চান তাদেরকে বলতে চাই ঢাকার আরেকটা আয়োজনের কথা, সেটা হচ্ছে চির উন্নত মমশির। এই স্লোগানকে ধারণ করে আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের 2য় জাতীয় সম্মেলন। সম্মেলনে তুরস্ক, জাপান, ভারত, নেপালের প্রগতিশীল লেখক সহ দেশের লেখকেরা অংশগ্রহণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপার্জিত স্বাধীনতা চত্বরে সকাল 10টায় এই সম্মেলন শুরু হবে। ঢাকার আরেকটি আয়োজনের খোঁজ জানাতে চাই। দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা ইলশেবাড়ি, চাঁদপুরের। এখানে রূপালী ইলিশকে দেশি বিদেশিদের কাছে তুলে ধরতে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আজ বিকেল 5টায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই ইলিশ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে জেলা ব্র্যান্ডিং উপস্থাপনা, সুভিনিয়র মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইলিশের রেসিপি প্রদর্শন করা হবে। রুনিয়া, অনেকগুলো রেসিপির কথা তো বলে দিল, কোনো একটা রেসিপি তো কালকে দেখিয়ে দিতে পারবো, কিন্তু যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, একটা জেলাকে কীভাবে ব্র্যান্ডিং করা হয় এটা যদি জানতে চান, যদি এটা বুঝতে চান, তাহলে সেখান থেকে কিন্তু ঘুরে আসতে পারেন। ঢাকার আরেকটি আয়োজন যেটা নিয়ে আমরা গতকাল কথা বলেছি, সেটা আজকে একটু জানিয়ে দিচ্ছি। ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন, এই স্লোগানে ঢাকা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি শওকত ওসমান মিলনায়তনে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল সোসাইটি বাংলাদেশের উদ্যোগে চলছে 7 দিন ব্যাপী 10ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, যা চলবে 30শে জানুয়ারি পর্যন্ত। এই উৎসবে ঢাকার সহ একই সাথে রাজশাহী এবং রংপুরে অনুষ্ঠিত হচ্ছে। নিঃসন্দেহে এক ভিন্নধর্মী আয়োজন। শিশুদের জন্য চলচ্চিত্র যারা খুঁজছেন, যারা এর খোঁজ করেন, বিশ্বব্যাপী এরকম অনেকগুলো চলচ্চিত্র হচ্ছে যার খোঁজ হয়তো এই আয়োজন থেকে পেয়ে যেতে পারেন। গোপালগঞ্জ থেকে এই মুহূর্তে যারা শুনছেন ও দেখছেন, গোপালগঞ্জে চলছে 7 দিন ব্যাপী রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ জাতীয় রোভার মুট, যা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। যারা সাতক্ষীরায় আছেন তাদেরকে জানাচ্ছে, সাতক্ষীরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে চলছে 3 দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা 2017। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, পাঠদানে মাল্টিমিডিয়ার প্রয়োগ শীর্ষক সেমিনার, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ক কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকছে, যা চলবে একইভাবে 28 জানুয়ারি পর্যন্ত। সাতক্ষীরা থেকে যারা শুনছেন ও দেখছেন, সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে চায়না বাংলা শপিং কমপ্লেক্সের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে চায়না বাংলা ক্রিকেট টুর্নামেন্ট 2017। খেলা শুরু হবে সকাল 9টা থেকে এবং যা চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। মানে আজকের খেলা সকাল 9টা থেকে শুরু, প্রতিদিনই 9টা থেকে শুরু হবে এবং 7 ফেব্রুয়ারি এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
খেলার পাশাপাশি যেটা খুব দরকার সেটা হচ্ছে অনলাইনে আপনার চাকরি যদি খুঁজছেন বা কোনো যদি আপনি ব্যবসা করছেন সেটার খবর, সেটা হচ্ছে জয়পুরহাটে অনলাইন ভিত্তিক আয় বৃদ্ধি এবং আইটি সেক্টরে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আজ থেকে জয়পুরহাটে 3 দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা 2017 শুরু হবে। জেলা রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবারও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের 40টি ডিজিটাল উদ্ভাবনী বিষয়ক স্টল থাকবে। প্রিয়নগরী সিলেট থেকে যারা শুনছেন ও দেখছেন, সিলেটের বিশ্বনাথে মানব কণ্ঠ সেতু বন্ধনের আয়োজনে আজ অনুষ্ঠিত হবে ঘুড়ি ও পিঠা উৎসব। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই উৎসব চলবে এবং বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কারও দেওয়া হবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। আগ্রহী প্রতিযোগীকে নিজ নিজ ঘুড়ি ও পিঠা সাথে নিয়ে আসতে হবে। নিঃসন্দেহে এক ভিন্নধর্মী আয়োজন, ঘুড়ি উড়বে, ঘুড়ি কাটা যাবে এবং এর মাঝে যে আনন্দ, আমাদের গ্রাম বাংলার চিরায়ত রূপ তা একবার ফুটে উঠবে। মিষ্টান্নর ব্যবস্থা রয়েছে, একদম সবচেয়ে বেশি মিষ্টি মুখ হয়ে যাবে, আকৃষ্ট আকৃষ্ট করছে। আমার তো যে ঘুড়ি উৎসব যখন হয় না, যে বাক্যারটা কথাটা শুনতেই খুব মজা লাগে, কারণ আমরা যারা বড় হয়েছি একটু মফস্বল অঞ্চলে তারা কিন্তু জানি যে এইটার আনন্দটা একদমই অন্যরকম। এবং এই যে মেলবন্ধনটা, অন্য কার ছাদ থেকে ঘুড়ি পড়লে কে ঘুড়ি মানে হয় না কার ঘুড়ি কে আনছে, অনেক সময় দেখা যায় এমন বাসার ছাদে গিয়ে পড়লো যে যারা হয়তো ঘুড়ি উড়াচ্ছিল না খেলছিলেন না, কিন্তু তাদের বাসায় দুজনে চলে এসেছে ঘুড়ি নিতে। তো এই ধরনের অনেক অনেক ছোট ছোট গল্প আছে জীবনকে ঘিরে, সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারেন। জানাবেন কোথায়? ফেসবুকে। সেটা অ্যাড্রেসটা মনে করে দিচ্ছি, www.facebook.com/সকালের বাংলাদেশ। অন্তত ঘুড়ি নিয়ে যে আয়োজনগুলো আছে আপনাদের প্রত্যেকের জীবনে, ঘুড়ির যে গল্পগুলো আছে, গল্পগুলো তো একটু শুনতেই পারি। ঘুড়ি ওড়ানো কেন্দ্র করে যদি কোনো ছবিও তোলা থাকে আমাদের পাঠিয়ে দিতে পারেন, ইনবক্স করতে পারেন facebook.com/সকালের বাংলাদেশ এই অ্যাড্রেস। আর এই মুহূর্তে জুনিয়া, খুব বেশি যেটা জানা প্রয়োজন তা হচ্ছে জাতীয় দৈনিকের শিরোনাম। আমি ব্যক্তিগতভাবে অন্তত জানতে চাই, কারণ আমার মনে হয় আমাদের দুজনেরই জানা খুব প্রয়োজন। বৈশ্বিকভাবে অনেক কিছু ঘটে যাচ্ছে, কারণ যখন সকালটা শুরু করি তখন অনেকগুলো খবর দিয়ে সকালটা শুরু করা উচিত। তো দর্শক, আমরা সকালটা শুরু করতে যাচ্ছি দৈনিক পত্রিকা দিয়ে। যেই পত্রিকা থেকে আমার হাতে আছে সেটা হচ্ছে যুগান্তর। যুগান্তর থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেটা হচ্ছে আইজিপিকে মাঠ পর্যায়ে পুলিশ, মামলা ও আসামি গ্রেফতারে রাজনৈতিক হস্তক্ষেপ নয়। এবং তার পাশাপাশি হচ্ছে নিরুত্তাপ হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ, আহত অর্ধশত। এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন আলোচনা চায় জাতিসংঘ। তার সাথে যে খবরটি আছে সেটা হচ্ছে রামপাল বিদ্যুৎকে ঘিরে। রামপালে বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে 6 কিলোমিটার মানববন্ধন এবং প্রকল্প বিরোধীদের কঠোর সমালোচনা। এবং বিধিতে পরিবর্তন আসছে দুর্নীতি মামলার এজাহার দুদক কার্যালয়। এবং তার সাথে যে খবরটা সবার চোখ এড়ানোর কোনো সম্ভবই না সেটা হচ্ছে জুবাই, জাতিসংঘে অর্থায়ন বন্ধ করবে যুক্তরাষ্ট্র। বলা হয়েছে আগুন দিয়ে আগুন মোকাবেলা। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বাংলাদেশকে শান্তিময় দেশ হিসেবে গড়ে তুলতে চাই এই গোপালগঞ্জে রোভার মোটের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং তার সাথে অর্থমন্ত্রী বলেছেন অবৈধ কর সুবিধা নিয়েছেন ইউনুস। এবং এনবিআরের শুল্ক গোয়েন্দা তদন্তের প্রতিবেদন, শুল্ক ফাঁকি দেয়া অনেক গাড়ি নদী ও জঙ্গলে এখন। এই ছিল আমার হাতে যুগান্তর থেকে বেশি। নদী ও জঙ্গলে গাড়িও পাওয়া যায়, ইন্টারেস্টিং। আমরা কিছুদিন আগেই দেখেছি শীতলক্ষা থেকে একটি গাড়ি উদ্ধার হয়েছে। জাতীয় দৈনিক প্রথম আলোর একটি সংখ্যা হাতে আছে রুনিয়া, ঠিক এইখানেও প্রথম পাতার প্রথম কলামে যে শিরোনামটি আমি দেখতে পাচ্ছি লাল কালিতে লিখেছে তারা আগুন দিয়ে আগুন মোকাবেলা এবং আলোর বৃত্ত থেকে অন্ধকারে। সেই সাথে প্রথম পাতার মূল শিরোনাম নতুন নির্বাচন কমিশন কাজ শুরু, কমিটির আলোচনায় আগ্রহী কূটনৈতিকেরা। সেই সাথে জাতীয় কমিটির হরতালে শাহবাগে ধাওয়া, কাঁদানে গ্যাস, সংবাদকর্মী সহ কয়েকজন আহত। কম গুরুত্বপূর্ণ প্রকল্পে বেশি মনোযোগ, 2 ঠিকাদারের প্রাধান্য, গতি পাচ্ছে না রেলওয়ে। ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয়টি আজ ছেপেছে তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 28 বিভাগে 2 বছর পর্যন্ত সেশন জট। সেই সাথে শুক্রবারের বিশেষ প্রতিবেদন বক্স করে প্রথম পাতায় ছেপেছে তারা পদ্মায় মাছের অভয় আশ্রম। ইন্টারেস্টিং একটি নিউজ, পড়ে দেখতে চাই। আর সেই সাথে ইকবাল সোবহানকে সংসদে তলবের দাবি। শেষ পাতায় চলে যাব অন্যান্য প্রসঙ্গের সাথে। সরকারের শাখা হয়েই থাকছে এফবিসিসিআই এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর কীর্তি বক্স করে চেপেছে শেষ পাতায়। অবহেলার জবাব দিচ্ছেন রাব্বি। এই ছিল আমার কাছে প্রথম আলো থেকে রুনিয়া। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে শুক্রবারের সমকাল, সেখানে যে খবরগুলো আমার দৃষ্টি কাটছে তার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ফিরে এলেন আইনস্টাইন। আপনি পৃষ্ঠা 2-এ পড়তে পারবেন। আইনস্টাইনকে নিয়ে এখনও গল্প এবং গবেষণার কোনো শেষ নেই। এবং তার সাথে যে খবরগুলো উঠে এসেছে তা হচ্ছে সার্চ কমিটির দিকে তাকিয়ে সবাই, আগামীকাল প্রথম সভা। এবং সমকালের আয়নায় পুরন ঢাকা তাদের ধারাবাহিক প্রতিবেদনের 5ম পর্ব এটা। সেখানে হচ্ছে জনদুর্ভোগ, নেই কোনো গণপরিবহন এবং হরতালে বেপরোয়া পুলিশ, সংবাদকর্মীকে মারধর, এএসআই সাসপেন্ড এবং অবৈধ আন্তর্জাতিক কলে বছরে ক্ষতি হয় 2300 কোটি টাকা বিটিআরসিতে অ্যামটবের প্রতিবেদন। এবং তার সাথে বিয়ের অনুষ্ঠানে হানা দুদক ও এনবিআরের।
ইন্টারেস্টিং ইন্টারেস্টিং, অবশ্যই খুব ইন্টারেস্টিং একটা নিউজ আমাদের পড়ে দেখা উচিত। অন্যরকম নিউজ দুনিয়া। আচ্ছা, তার সাথে যেটা আছে সেটা হচ্ছে একইভাবে ট্রাম্পকে নিয়েও তারা প্রতিবেদন করেছে। ট্রাম্পের অভিবাসন নীতি বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষোভ এবং সড়ক দাপিয়ে চলছে অবৈধ যানবাহন। এবং শেষের পাতায় যদি চলে যাই, ইন্টারেস্টিং নিউজের মধ্যে আছে অক্সিজেন ছাড়াই বাঁচে যে প্রাণী, এবং 700 শিক্ষার্থীর চোখে সুন্দর আগামীর স্বপ্ন। এই ছিল আমার হাতে শুক্রবারের সমকাল থেকে। রুনি, আমরা আজ কি শিখলাম? বিয়ে করতে গেলেও সাবধান। অবশ্যই, একদমই তাই। বণিক বার্তার একটি সংখ্যা আমার হাতে আছে, বণিক বার্তার শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। প্রথমেই বক্স করে প্রথম পাতায় যে বিশেষ শিরোনাম একটু পড়ে জানাতে চাই। ইলিশের বিচরণ ক্ষেত্র সম্প্রসারণ হচ্ছে, ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি ছেপেছে তারা, এবং প্রতি বছর বাড়ছে ইলিশ উৎপাদন, সন্ধান মিলছে নতুন বিচরণ ক্ষেত্রের। এর মধ্যেও শঙ্কা তৈরি করছে নদী কেন্দ্রিক অপরিকল্পিত বিভিন্ন স্থাপনা, অনিয়ম আছে জেলেদের প্রণোদনা কার্যক্রমেও। ইলিশ নিয়ে 3 পর্বের প্রতিবেদন তাদের, এটা প্রথম ছেপেছে তারা। এবং বাছাই বার্তায় ছেপেছে স্মৃতিভংশ রোধে কার্যকর সঙ্গীত ও ধ্যান, আবাসিক ভবনে রাসায়নিকের গুদাম, ভয়াবহ দুর্ঘটনা ঝুঁকিতে পুরান ঢাকার 400 ভবন। উদ্বেগজনক একটি প্রতিবেদন। সেই সাথে মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের একযোগে পদত্যাগ, হুমকি ছাড়া এশিয়াকে দেওয়ার কিছু নেই ডোনাল্ড ট্রাম্পের। ভীত, আমি বেশ ভীত। বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ আইনে সংশোধন আসছে। দুনিয়া কি পড়লাম এটা প্রথম পাতার শিরোনামে। শেষ পাতায় চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গের সাথে। হাসপাতাল কক্ষে রেলওয়ের, দুঃখিত, হাসপাতালের কক্ষে রেলওয়ের গুদাম, 25 বছর ধরে বন্ধ রেলওয়ে জেনারেল হাসপাতালের অস্ত্রোপচার। সেই সাথে সুন্দরবন রক্ষার দাবিতে ডাকা হরতালে পুলিশের কাঁদানে গ্যাস। এই ছিল আমার কাছে বণিক বার্তা থেকে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে এখানে আছে। তা হচ্ছে প্রধানমন্ত্রী বরাদ দিয়ে ছেপেছে তারা, সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়েছে। এটা অবশ্যই আমার মনে হয় সাধুবাদ জানানো নাগরিক গড়ে তোলার জন্য অবশ্যই অনেক ডিসিপ্লিন শেখা আসছে ছোটবেলা থেকে। যেহেতু তুমি ট্রাম্পের কথা বলছি, ট্রাম্পের যে খবরটা দিয়ে আমি তাহলে শুরু করতে চাই। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক থেকে যে খবরটা পড়ে তোমাকে শোনাতে চাচ্ছি জুবাই, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যত নির্বাহী আদেশ, ওবামা কেয়ার দুর্বল করা, মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণ এবং টিপিপি থেকে প্রত্যাহার সহ 7 নির্দেশনা জারি। এই ছিল ডোনাল্ড ট্রাম্পের খবর। তার পাশে যে খবরটা উঠে এসেছে সেটা হচ্ছে বাবুল পরিবার চেয়েছিলেন মিতুর সংসার ভাঙতে, এবং লুই আইক্যানের নকশার বিন্যাসের কাজ শেষ। এবং তার সাথে আরও যে খবর আছে তা হচ্ছে ট্রাম্পের আমেরিকায় মুসলিম হিসেবে নিবন্ধিত হতে আমি প্রস্তুত, বলেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর টুইটে। এবং তার সাথে যদি আমরা শেষের পাতায় চলে যাই, শেষের পাতায় যে খবরগুলো আছে তার মধ্যে আছে মাদক নির্মূলে বড় বাধা অসৎ পুলিশ কর্মকর্তারা, এবং মানহীন অবৈধ ক্লিনিকের মালিকদের ছাড় দেয়া হবে না বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল আমার হাতে দৈনিক ইত্তেফাক থেকে বেশ কিছু খবর। জুবাইর, ধন্যবাদ রুনিয়াকে। জাতীয় দৈনিক দি ডেইলি স্টার একটি সংখ্যাতে আছে, শিরোনামগুলো পড়ছি। প্রথমে যে প্রসঙ্গটি, ইভেন আ শিপ ফুল অফ ফার্টিলাইজার্স ভ্যানিশেস। নিচে লিখেছে আরো বিস্তারিত, সাম ইম্পোর্টার্স ট্রান্সপোর্টার্স বিসিআইসি অফিসিয়ালস amass huge wealth by stealing the agro input from vessels। দুঃখজনক একটি প্রতিবেদন। বিএনপি wants to see how EC search panel works. Awami League hopes BNP won't make it controversial. সেই সাথে cops worry of IS link of some Rohingyas, snapshot of reality. Police pronounced on campaigners. Used tear shells, water cannon, batons, 20 injured at 8-hour hartal against controversial Rampal plan enforced in capital. Pro-Rampal human chain force formed in Bagherhat. সেই সাথে IO talks to parents, মিতু মার্ডার প্রসঙ্গটি ছেপেছে। তার শেষ পাতায় চলে যেতে চাই, ট্রাম্প টু কাট ফান্ডস টু ইউএন। এই ছিল আমার কাছে ডেইলি স্টারের শেষ পাতা। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার মানে বৈশ্বিক দিকে না থাকে, যেটা আমরা বলতে চাই আমাদের সাংবাদিকদেরকে, তারা সবসময় অকুতভয় প্রাণ, এবং তারা সবসময় এমন সব রিপোর্টগুলো করে নিয়ে আসেন যেটা সত্যি আমাদেরকে একবার ভাবায়। এবং ভাবায় আরেকটা দিক থেকে, সেটা হচ্ছে আমরা আমাদের নাগরিক হওয়ার দায়িত্ব কি পালন করছি। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমরা কতখানি সুনাগরিক, আপনারা প্রত্যেকে নিজেদের দায়িত্ব কতখানি পালন করছেন, এই প্রশ্ন আপনাদের কাছে রেখে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর যখন ফিরবো, সাথে আছে অতিথি, সাথেই থাকুন। এক্ষুনি। সকালের বাংলাদেশে বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে সাথে, সাথে আছে জুবাইর, এবং সেই সাথে আমাদের দুজন অতিথিকে নিয়ে এই মুহূর্তে আমরা ফিরেছি বিরতি থেকে। আসলে বলছিলাম পরিচয় করে দিব তাদের সাথে, তবে তার আগে একটু যেমনটি করে রুনিও বলছিল একদম শুরুতে শখের কথা। আমাদের প্রত্যেকের জীবনে এমন অনেক শখ থাকে যা হয়তো কালের বিবর্তনে আমরা ভুলে যেতে বসি। কেউ হয়তো বই পড়ার অভ্যাসটার মাঝে যে নিজে আনন্দ খুঁজে পান, সেই আনন্দটাকে ধরে রেখে একে তার শখ বানিয়ে ফেলেন। আবার অনেকের ক্ষেত্রে হয়তো কিছু করবার নেই, তাই এই অভ্যাসটা নিজেদের অভ্যস্ত করে ফেলেন। কিন্তু এখনও অনেকেই আছেন যারা
আমাদের প্রত্যেকের এই ৯টা-৫টা জীবনের 4 দেয়ালের গণ্ডি পেরিয়ে অনেক দূর পর্যন্ত ছুটে যান তাদের শখগুলো পূরণ করবার ক্ষেত্রে প্রকৃতির অনেক কাছে। নদীমাতৃক যেই দেশ, সেই নদীকে কেন্দ্র করে আমাদের এরকম আরও অনেক শখ আছে যা আমরা চাইলেই পূরণ করতে পারি। এরকম দুজন শৌখিন মানুষের সাথে পরিচয় করে দিব আজ। আমাদের সাথে উপস্থিত আছেন, একদম বাদিক থেকে পরিচয় করে দিচ্ছি, নাসিম হাসান, যিনি প্রতিষ্ঠাতা অ্যাংলিং ইন বাংলাদেশ। সেই সাথে আছেন ওমর হায়দার, কো অ্যাডমিন অ্যাংলিং ইন বাংলাদেশ। দুজনকেই স্বাগত। থ্যাংক ইউ। সাথে শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। প্রতিদিনের সকালটা কিভাবে হয় যদি আপনি প্রথমে বলেন নাসিম ভাই? প্রতিদিনের সকাল বিশেষ করে বাচ্চার মায়ের চেঁচামেচি স্কুলে আমি বলবো যে এটা একদমই ঠিক হলো না। তো এইভাবেই হয়ে যায়, তারপরে নিজেও উঠে অফিসের জন্য রেডি হই, এভাবেই শুরু হয় আর কি। আচ্ছা, কিচিরমিচির দিয়ে শুরু হয় সকাল। এক্স্যাক্টলি। আপনার বাসায় কিচিরমিচির দিয়ে শুরু হয়? কাইন্ড অফ ওভাবে শুরু হয়, বাট সেম রুটিন লাইফ। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে তারা মানে ডেইলি উঠতে দেরি হয়ে যায় অ্যাজ ইউজুয়াল, তারপরে উঠে তাড়াহুড়ো করে অফিস, তারপর আবার বাসা, জাস্ট রোবোটিক লাইফ কাইন্ড অফ। আমাদের সবাই তো সেই রোবটিক জীবন, কিন্তু এই রোবটিক জীবনের ভেতরে আপনারা তেমন একটা প্যাশন নিয়েছেন যেটা কিন্তু অনেকটা সময় দাবি করে, তাই না জুবায়ের? নিশ্চয়ই অনেক অ্যাটেনশন দাবি করে, অনেক সময় দাবি করে। এই যে মাছ ধরার যেই শখটা বা আপনাদের প্রত্যেকে যেটা ধারণ করছেন, এখন কি করছেন ওই বিষয়ে পরে আসবো, তবে এই যে মাছ ধরার যে শখটার সাথে নিজেদের সম্পৃক্ততা, এটা কি একদম ছোটকাল থেকে? নাসিম হাসান, আমার ক্ষেত্রে ছোটকাল থেকেই, একদম ছোটকাল থেকে। মানে বুদ্ধি হয়ে মাছ ধরা শুরু করেছি? ডেফিনেটলি। আমার জন্ম একদম নদীর পাড়ে, আমি বড় হয়েছি নদীর পাড়ে গ্রামে। সো ওখান থেকেই প্যাশনটা বেসিক্যালি গ্রো করে। আচ্ছা, ওমরের ক্ষেত্রে বিষয়টা কি? আমারও সেম। আমার যতরকম মনে পড়ে, আমি যখন ক্লাস 4 কি 5 এ পড়ি তখন থেকে আমি ফিশিং স্টার্ট করি, জাস্ট শখের বসে। যে আমার ফাদারকে দেখেছি উনি ফিশিং করতেন, সো ওনার সাথে আমিও মাঝে মাঝে ফিশিং করতাম, বাট ওখান থেকে আস্তে 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 হবিটা গ্রো করলো। আমাদের ঢাকা শহরে যারা বড় হচ্ছে তারা কিন্তু এরকম অনেকটা সময় গেছে যে দেখেছে কাউকে না কাউকে লেকের পাড়ে বা পুকুরের পাড়ে বসে মাছ ধরতে, কিন্তু এখন সেই দৃশ্য একদমই চোখে পড়ে না। আপনাদের দুজনের পরিচয়টা কিভাবে হলো? বেসিক্যালি অ্যাংলিং ইন বাংলাদেশ এই ফোরামের মাধ্যমেই আর কি। ঠিক আছে, তো আমি এটা স্টার্ট করি 2011-এ। 2011-এ স্টার্ট করার পরে আস্তে আস্তে অনেকের সাথেই, বাংলাদেশের অনেক অ্যাংলারদের সাথে, হবিস্টদের সাথে অনেকের সাথে আলাপ হয়। এর মাধ্যমেই ওমর ভাইয়ের সাথে বেসিক্যালি ইন্ট্রোডাকশনটা হয়। এই অ্যাংলিং ইন বাংলাদেশ অনেকক্ষণ ধরে শুনছি, আমিও নিজে দুবার করে বললাম। আপনি প্রতিষ্ঠাতা, একটু প্রতিষ্ঠান সম্বন্ধে জানবো, কি করেন আপনারা অ্যাংলিং ইন বাংলাদেশে? অ্যাংলিং ইন বাংলাদেশে আমরা বেসিক্যালি, মানে আমি যখন এটা স্টার্ট করি, আমার মূল ভিশনটা ছিল বাংলাদেশকে একটা ব্র্যান্ডিং দেওয়া, গ্লোবাল অ্যাংলারদের কাছে, গ্লোবাল যারা রিক্রিয়েশনাল ফিশারম্যান, এদের কাছে বাংলাদেশ ক্যান বি আ গ্রেট ডেস্টিনেশন ফর অ্যাংলিং। এই মেসেজটা গ্লোবালি পৌঁছে দেওয়া। অ্যাংলিংটা হচ্ছে মাছ ধরার এই বিষয়টাকে কি অ্যাংলিং বলে? যদি দর্শকদেরকে একটু ভেঙে বলেন, কারণ অনেকে হয়তো টার্মটার সাথেই পরিচিত না। বেসিক্যালি বড়শি দিয়ে রড এবং ছিপ এবং বড়শি দিয়ে মাছ ধরাটাই অ্যাংলিং। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এটা গ্লোবাল পার্সপেক্টিভে এটা হাইলি প্রেস্টিজিয়াস একটা গেম। এটার ইকোনমিক ভ্যালু হিউজ। আমি একটা যদি সিম্পলি বলি যে গত বছর অনলি ইউএসএতে শুধু অ্যাংলিং বেসড ট্যুরিজম অপারেট করে ইউএসএ আর্ন করেছে $25 বিলিয়ন, এবং এর সাথে আনুষঙ্গিক ট্যাকেল, ইনস্ট্রুমেন্ট, এই সব কিছু মিলে এদের বিজনেস ভলিউমটা ছিল $180 বিলিয়ন only in the US. So global perspective it's more than 300 billion. আমরা অনেক পিছিয়ে আছি, whereas ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড অনেক দূর চলে গিয়েছে। গ্লোবাল অ্যাংলারদের খুব মানে পপুলার ডেস্টিনেশনের মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়া, নেপাল অ্যান্ড থাইল্যান্ড। নদীমাতৃক দেশ হয়েও আমরা অনেক পিছিয়ে আছি, বিকজ উই ডোন্ট হ্যাভ এনাফ ফোকাস অন দিস সেক্টর। আচ্ছা, আমাদের পৃষ্ঠপোষকতার কিছুটা হয়তো অভাব আছে। ওমরের কাছে একটু আসবো। ওমর, এই যে আমরা শুনছিলাম $100+ বিলিয়ন একটা বিশাল বড় সম্ভাবনাময় ক্ষেত্র আছে আমেরিকার জন্য, যা বাস্তব, আমাদের জন্য সম্ভাবনা এখন আমরা বলছি। যদিও এখানে ফিশিং এবং সেই সাথে আনুষঙ্গিক যে ইনস্ট্রুমেন্টগুলোর কথা নাসিম বলছিল, এগুলোর পুরো বাজারটা মিলিয়েই কিন্তু $100 বিলিয়ন। তো আমাদের দেশে কি more than 300 billion global, more than globally 300 বিলিয়ন, আমাদের দেশে যে প্রেক্ষাপট, এই ইনস্ট্রুমেন্ট এন্ড এগুলোর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট গুলো আছে কিনা, বা ইনস্ট্রুমেন্টগুলো আমরা দেশে প্রস্তুত করতে পারি কিনা, জানা আছে কি আপনাদের? এখনো দেশে প্রস্তুত হচ্ছে না, বাট ম্যাক্সিমামই আপনার ইম্পোর্ট হচ্ছে চায়না থেকে। বাট নাওয়াডেজ এগুলো খুব অ্যাভেলেবেল বাংলাদেশ মার্কেটে। সো খুব রিজনেবল প্রাইসের মধ্যেই আমাদের অ্যাংলাররা এগুলো পাচ্ছে। সো বেশ পপুলার কয়েকটা স্টোর আছে অ্যাংলিং ট্যাকেলের জন্য। সো ডে বাই ডে এগুলো আরও ইমপ্রুভ হচ্ছে, আরও নিউ স্টোর ওপেন হচ্ছে, সো যাতে ইজিলি আমরা অ্যাংলাররা
প্রোডাক্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট নিতে পারি। রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট আমরা কিনতে পারলাম দোকানে গিয়ে, সেটা জানি, কিন্তু এই অ্যাংলিং এর জন্য, ফিশিং এর জন্য আমাকে তো কোথাও যেতে হবে। তো ঢাকা শহরে যদি আমি চিন্তা করে দেখি তাহলে তো জায়গা খুবই সীমিত, মানে হাতের মনে হয় গুনেই 2 আঙ্গুলে শেষ করে ফেলা যাবে। শুধু তাই না, ঢাকার যে ভেন্যুগুলো যেগুলো আছে সেখানে একজন এন্ট্রি লেভেলে বিগিনারের জন্য সেখানে সাকসেস গেইন করাটাও টাফ, হাইলি টাফ। জি। সো এই সমস্ত পার্সপেক্টিভ থেকে আমার একটা ফোকাস ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং যে আমি কোনো প্রাইভেট ভেন্যু বা প্রাইভেট এন্টারপ্রেনিয়রকে আমি প্রমোট করব না। আমি প্রমোট করব আমার ন্যাচারাল রিসোর্সগুলো, আমার নদী, ন্যাচারাল লেক, আমার এই জিনিসগুলো, যাতে আমার মার্জিনাল পিপলকে আমি ইনক্লুড করতে পারি এই সেক্টরে। আমার ভিশনটা ছিল এরকম, আমি ওভাবেই কাজ করে যাচ্ছি। সো ধানমন্ডি, তারপরে আপনার এখানে আশেপাশে ঢাকা সেন্ট্রাল যে ভেন্যুগুলো আছে এগুলো পশ পিপলের জন্য। আপনি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট বা একজন কলেজ স্টুডেন্ট 10,000 টাকার টিকিট দিয়ে তার জন্য হাইলি মানে আনইমাজিনেবল একটা ব্যাপার, কিন্তু সে ইচ্ছা করলে একটু হয়তো তার কষ্ট হবে, একটু জার্নি, সে নদীর পাড়ে গিয়ে বসে সে একটা দিন কাটিয়ে আসতে পারে। ইন্টারেস্টিং, নদীর পাড়ে বসে দিন কাটানোর গল্পটা শুনবো রুনিয়া। তবে তার আগে যেটা করছি, দর্শক নিচ্ছে ছোট্ট একটা বিরতি পর যখন ফিরে আসবো সাথে থাকছে আরো অনেক আপডেট, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। স্বাগত আরেকবার, দেখছেন সকালের বাংলাদেশ। জুবাইর সাথে আছে রুনিয়া এবং নাসিম হাসান এবং ওমর হায়দারের সাথে কথা হচ্ছিল। নাসিম, এই যে নদীর পাড়ে বসে আপনি বলছিলেন যে একটা দিন পুরো পার করে দিতে পারে, এরকম পাগলাটে কতজন মানুষ আপনাদের সাথে কাজ করছেন? কারণ বলছি একটা দিন পুরোটা এরকম শখের জন্য কাটিয়ে দেয় খুব কম মানুষ বাংলাদেশে। কতজন আছে এটা একটা অনেক ফাস্ট স্ট্যাটিস্টিক্সের ব্যাপার। আমাদের কমিউনিটিতে বেসিক্যালি মোর দ্যান 1600। তাও তো অনেক, মানে যদি চিন্তা করে দেখি, আমরা তো চিন্তাই করছি না, আমরা তো মনে করলাম যে মাছ ধরার যে শখটা সেটা হয়তো চলেই গেছে মানুষের, কিন্তু এত মানুষ আছে যারা কমিউনিটিতে আছে এবং তারা এই জিনিসটাকে নার্চার করছে। হ্যাঁ, ডেফিনেটলি। এবং তাদের মধ্যে আপনার ওভার 70% যাদের বয়স 20 থেকে 30। ও, তাহলে তো এটা আরো আমার মনে হয় অনেক বেশি আশার কথা। ডে বাই ডে নিউ অ্যাংলাররা আসছে, ইন্টারেস্টেড হচ্ছে, প্লাস নিউ অ্যাংলার থেকে সাপোর্ট দেওয়ার জন্য অনেকগুলো পেজ আছে ফেসবুকে, তো সবাই সবার সাথে কমিউনিকেট করতেছে। সো লাইক আমাদের পেজটা আছে, তারপর শৌখিন মৎস্য শিকারী, ফ্রেন্ডলি, অনেকগুলো পেজ আছে। এগুলো কথা একটু করে জানবো ওমর, তবে তার আগে আমাদের একটু আপডেট আছে যে আপডেট আমাদের নিউজ স্টুডিওতে চলে যেতে হচ্ছে, সেখানে আছেন হাসানুর, জানিয়ে দেবে নিউজের হেডলাইন্স গুলো। শুভ সকাল হাসানুর। শুভ সকাল হাসানুর। শুভ সকাল জুবাইর, রুনি আপনাকেও শুভ সকাল। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। যোগ্যদেরকেই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সেখানে রাজনৈতিক দলের কেউ নেই। বৃহস্পতিবার যশোরে এক অনুষ্ঠানে এমন দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, রাষ্ট্রপতির সাথে সংলাপে দলীয় কাউকে সার্চ কমিটিতে চাননি তারা, তাই নিরপেক্ষ যোগ্য লোকদের দিয়েই সার্চ কমিটি করা হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় বিএনপির সমালোচনা করে বলেন, তারা সালিশ মানলেও তাল গাছটি চায়। নবগঠিত সার্চ কমিটির পক্ষে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা অসম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার দাবি, সদস্যদের প্রায় সবাই সরকারি দলের সঙ্গে যুক্ত। বৃহস্পতিবার নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে নজরুল ইসলাম বলেন, দল নিরপেক্ষ ব্যক্তি ছাড়া নিরপেক্ষ কমিশন গঠন সম্ভব নয়। সুন্দরবন রক্ষায় তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে আন্দোলনকারীদের সাথে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। অর্ধদিবসের হরতালে সমর্থকদের হঠাতে টিয়ার শেল আর জলকামান ব্যবহার করে পুলিশ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ডাকা হরতালে সংবাদ সংগ্রহের সময় পুলিশি হামলার শিকার হয়েছেন এটিএন নিউজের ক্যামেরা পার্সন আব্দুল আলিম ও রিপোর্টার ঈশান দিদার। এতে দুজনই মারাত্মকভাবে আহত হয়েছেন। পরে অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠায়। এ বিষয়ে রমনা জোনের ডিসি মারুফ হাসানের কাছে জানতে চাইলে তিনি ভুল স্বীকার করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
প্রাকৃতিক সম্পদ ব্যবহারে জনগণ যাতে মিতব্যয়ী হয় সে বিষয়ে সচেতনতা তৈরি করতে রোভার স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গোপালগঞ্জের মানিকদাহে জাতীয় রোভার মুটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্কাউটদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। রাজধানীর গুলশান 2 নম্বরের 10 তলা একটি ভবনের কিছু অংশ ভেঙে ফেলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গতরাতে এক অভিযানে সাজেদ প্যালেস নামের ভবনটির 1 তলার শেডের 6 ইঞ্চি ও 2 তলার 14 ইঞ্চি ভেঙে ফেলা হয়। সিটি কর্পোরেশনের প্রধান সম্পদ কর্মকর্তা জানান, ভবনের সামনের অংশের রাস্তার সীমানার মধ্যে ছিল। নোটিশ দিলেও তা অপসারণের উদ্যোগ নেওয়া হয়নি। ব্রেক্সিট ইস্যুতে দলের সাথে মতবিরোধের জেরে ছায়া মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। লেবার পার্টি নেতা জেরেমি করবিন ব্রিটিশ মন্ত্রিসভায় নিজ দলের সদস্যদের ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এরপরেই পদত্যাগ করেন টিউলিপ। ব্রিটিশ পার্লামেন্টে আজ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন নোটিফিকেশন অফ উইথড্রল নামের বিলটি উত্থাপনের কথা রয়েছে। দেয়াল নির্মাণের খরচ তুলতে মেক্সিকান পণ্যের উপর 20% শুল্ক আরোপের ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার হোয়াইট হাউস মুখপাত্র শন স্পাইসার নিয়মিত সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান। বুধবার নির্বাহী ক্ষমতা বলে মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল নির্মাণের নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে বলেন, এর পুরো খরচই বহন করতে হবে মেক্সিকোকে। এর সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট পেনা নিয়েতো জানান, তার দেশ 1 পয়সাও দেবে না। কোপা ডেল রের দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদকে 5-2 গোলে হারিয়ে বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। 2 লেগ মিলিয়ে 6-2 গোলে এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা। প্রথমার্ধে 1 গোলের দেখা পেলেও দ্বিতীয়ার্ধে গোল বন্যা শুরু করেন এনরিকে শিরসোরা। তবে সোসিয়েদাদের হয়ে 2টি গোল শোধ করেন ওয়ানমি ও হোসে। সেমিফাইনালে বার্সেলোনার সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদ, আলাভেস ও রিয়াল মাদ্রিদকে বিদায় করে দেয়া সেল্টা ভিগো। দর্শক, এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে সহকর্মী রুনিয়া আর জুবাইরের কাছে। ধন্যবাদ হাসানুর আমাদেরকে নিউজের হেডলাইন্সগুলো জানিয়ে দেওয়ার জন্য, এবং সেই সাথে আমাদের নিউজ পরিবারকে শুভ সকাল। একদমই তাই। ফিরছি আরেকবার আমাদের অতিথিদের কাছ থেকে। গল্প শুনছিলাম, একটা দিন কাটিয়ে দিচ্ছে 1600 মানুষ আপনাদের, অন্তত আপনাদের কমিউনিটিতে আছে। অনেক বড় একটি গ্রুপে আপনারা কাজ করছেন। তো মূলত কি শুধু এই মাছটাকে ধরা, না আপনাদের কোনো অন্য টার্গেট আছে, অন্য কিছু প্রমোট করতে চাচ্ছেন আপনারা এর মাধ্যমে? কার কাছ থেকে? ভাস্ট পরিকল্পনা আছে। একটু করে শুনি। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশকে ব্র্যান্ডিং দেওয়া, বাংলাদেশের ট্যুরিজমের সাথে এই সেক্টরটাকে কিভাবে ইনক্লুড করা যায়, ওই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি। হঠাৎ করে এরকম একটা বিষয় মাথায় কেন আসলো? বিকজ আমাদের দেশে এই সেক্টরে কোনো ধরনের ডেভেলপমেন্ট এখন পর্যন্ত হয় নাই। 2010-এ যখন ওই রিভার মনস্টার যখন দেখছিলাম, তখন মাথায় বেসিক্যালি আইডিয়াটা আসে যে আমাদের দেশেও তো অনেক রিসোর্স আছে, বড় বড় মাছ আছে, সো আমরা কেন এগুলো প্রমোট করছি না। তখন ব্রিটিশ একটা ম্যাগাজিন সারা পৃথিবী থেকে আপনার আর্টিকেল ইনভাইট করছিল। ওখানে একটা আর্টিকেল আমি সাবমিট করি, বাংলাদেশকে ফোকাস করে, বাংলাদেশের অ্যাংলিংকে ফোকাস করে। ওরা এটা পাবলিশ করে। তো ওরা পাবলিশ করার পর থেকে হিউজ রেসপন্স আসতে থাকে ইন্টারন্যাশনালি, এক্স্যাক্টলি। বিশেষ করে ইউরোপিয়ান ক্লাবগুলো থেকে, যে বাংলাদেশ সম্পর্কে জানতে চায়। তারপর বাংলাদেশের যারা বিজনেস কমিউনিটি, যারা বাইরে থেকে যারা আসে, তারা এখানে আসতে চায়, মাছ ধরার ব্যাপারে জানতে চায়। তো তখন চিন্তা করি যে 2011-এ যে একটা নলেজ বেস করি, যেখানে ইনফরমেশন থাকবে, ইনফরমেশনের ফ্লো থাকবে, তার সব ধরনের অ্যাসিস্ট্যান্স থাকবে। তো এভাবেই মূলত যাত্রা শুরু অ্যাংলিং ইন বাংলাদেশের। আসলে আমরা যদি একটু দেখি যে বৈশ্বিকভাবে কিন্তু যেগুলো নদীমাতৃক দেশ, তারা কিন্তু ওয়াটার স্পোর্টস বলেন, ওয়াটার অ্যাক্টিভিটিস বলেন, অনেক কিছু আছে। আমাদের দেশে কিন্তু ওইভাবে চিন্তা করলে কোনো কিছুই নেই। আর মানে নদীতে গিয়ে মাছ ধরার বিষয়টা অনেক সময় কিন্তু অনেক জন্য ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ঠিক ওখানে গভীরতা কতটুকু, ওখানে মাছ আসবে কি না, মাছের ওইটা শুনে প্রজননের সময় কিনা, সেই বিষয়গুলো আমাদের ঠিক জানা থাকে না। এগুলো নিয়েও কি আপনারা কাজ করছেন? হ্যাঁ, ডেফিনেটলি। কারণ বিশাল নদীর সব জায়গায় মাছ থাকে না, কিছু কিছু পকেট থাকে, কিছু কিছু এরিয়া থাকে যেখানে মাছ থাকে। তো আমাদের যেটা করতে হবে যে আমরা তো মানে অবিবেচকের মতো সব মাছ আমরা মেরে ফেলি। আমাদের মধ্যে কনজারভেশনের কোনো মেন্টালিটি বেসিক্যালি নেই। যা পাই আমরা সব মেরে ফেলি। 100 কেজি বাঘার ধরলেও আমরা মেরে ফেলি, 800 গ্রাম ওজনের বাঘের মাছের বাচ্চা ধরলেও আমরা মেরে ফেলি। সো এগুলো হচ্ছে অ্যালার্মিং কারণ আমাদের জন্য।
100 কেজি ওজনের একটা বাঘাইয়ের মাছ আমাদের একটা ন্যাশনাল রিসোর্স, জি সো এটাকে আমাদের প্রিজার্ভ করতে হবে। আচ্ছা, নিশ্চয়ই আমরা আমাদের এর সংরক্ষণ অনেক বেশি চাই, কারণ এটা কিন্তু বিপুল সম্ভাবনাময় একটি ক্ষেত্র। রুনিয়া, যেমনটি করে আমরা কথা বলছিলাম আমাদের অতিথিদের সাথে সম্ভাবনাময় ক্ষেত্র নিয়ে বলছিলাম, আসলে এরকম সম্ভাবনাময় ক্ষেত্র একটা ছোট উপস্থিতি আপনাদের জানাতে চাই, কারণ বাংলাদেশে মাছকে কেন্দ্র করে অনেকে জীবিকা নির্বাহ করছেন এবং সেই সাথে অনেক পরিবারের ভবিষ্যৎ বর্তমান এর সাথে সম্পৃক্ত। শফিক ছোট নওগাঁ থেকে এমন একটি সফল মাছ চাষের গল্প জানাবেন। শুভ সকাল দর্শক, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলাদেশকে যারা নিজ হাতে গড়েন, যেমন তাঁতি, কৃষক, মৎস্যজীবী, তারা এই দেশকে ভালোবেসে তাদের যে শ্রম দিয়ে থাকেন, সেই শ্রমের তারা কিন্তু ন্যায্য মূল্য চান না। তারা কিন্তু প্রতিনিয়তই আমরা দেখি নিরহংকারী। আমার পেছনে আত্রাই নদী, এই নদীতে খাঁচায় মাছ চাষ করে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহিষবাথান এলাকার চাষিরা লাভবান হতে যাচ্ছেন, তাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে একজন চাষি আছেন যিনি এখানে মাছ চাষ করছেন, মাহবুব হোসেন, তার সঙ্গে কথা বলবো। জনাব মাহবুব, আপনাকে শুভ সকাল। সেই সঙ্গে একটু জানতে চাই যে আপনারা এটি কিভাবে শুরু করলেন? আসলে আমরা এখানে শুরু করে মহাদেবপুর উপজেলার মৎস্য অফিস 10টি খাঁচা দিয়ে শুরু করে। এই খাঁচায় মাছ চাষ দীর্ঘ 1 মাস পর দেখা যাচ্ছে যে মাছে পুকুরের তুলনায় অত্যন্ত লাভজনক এবং বাড়ন্ত শক্তি বেশি। এখানে শুধু মনোসেক্স তেলাপিয়া হয়, অন্যান্য দেওয়া হয়েছিল কিন্তু অন্য কোনো ফল পাওয়া যায়নি। এটা সরকার থেকে একটা প্রজেক্ট নিয়ে আসে এখানে, এই অফিসার মহাদেবপুরের অফিসার নিয়ে আসার পরে ওদের খাবার খুবার কিছু নেয়, সমিতির মাধ্যমে এটা দেয়। দেওয়ার পরে একটা প্রজেক্টের চেনাপাড়া দেখেছি যে আমরা তো বেকার আছি, এই বেকার থাকার চেনাপাড়াগুলো এই কিছু টাকা পয়সা খরচ করে এই সব করে। জাল নিয়ে আসছি চাঁদপুর থেকে, আবার ধরেন এই স্টিলের পাইপ কিনেছি, বাঁশ কিনেছি, ডাম। এখানে তেলাপুয়া মাছ দিছি, জাপানি দিছি, হাংরি দিছি, তবে তেলাপুয়ার রেজাল্টটা ভালো। আমার মাছ ছাড়া ছিল ধরেন 250 গ্রাম মাছ, 3 মাস বয়স, 90 দিন বয়স। সেই মাছ এখন 850 থেকে 900, 950 কেজি 2-1টা হয়েছে। এখানে খরচটা পরিমাণে বেশি, হয়তো আপনার পুকুরে খাদ্য দেওয়া লাগে দিনে একবার দিলে বা সপ্তাহে একবার দিলে যথেষ্ট। এখানে প্রতিনিয়ত খাদ্য দিতে হয়। একটা মানুষকে যেভাবে যত্ন করে মানুষ করতে হয়, সেই পরিমাণভাবে মাছকে যত্ন করে মানুষ করতে হয়। এখানে চলতে পারে নদীর মাছ যেরকম স্বাদ লাগবে সুস্বাদু, ঠিক সেই রকম সুস্বাদু এই মাছও হবে। মহিষবাথানের এই মৎস্য চাষিদের পেছনে যারা সর্বদা কাজ করে যাচ্ছেন, সেই মানুষদের সঙ্গে কথা বলবো কিভাবে এখানে শুরু করলেন তারা এই মাছের চাষ। আমার সঙ্গে এখন আছেন নওগাঁর মহাদেবপুরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা AKM জামান, তার সঙ্গে কথা বলবো। শুভ সকাল আপনাকে। সেই সঙ্গে একটু জানতে চাই কিভাবে আপনারা এই মাছের চাষ এভাবে শুরু করলেন এখানে? শুভ সকাল, ধন্যবাদ আপনাকে। আসলে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সেবা সম্প্রসারণ প্রকল্প 2য় পর্যায়ের আওতায় একটি প্রকল্প। এই প্রকল্পটি সারা বাংলাদেশে একযোগে কাজ করছে। তো মহিষবাথানের আত্রাই নদীতে এখানে 10টি খাঁচা এই প্রকল্পের অধীনে স্থাপন করা হয় এবং এখানে যারা মৎস্যজীবী আছেন তাদের 20 জনের একটা সমিতি করে তাদেরকে আমরা 2 ধাপে 4 দিনের প্রশিক্ষণ প্রদান করি এবং প্রশিক্ষণ প্রদানের পর আমরা চাঁদপুর জেলা থেকে খাঁচা নেট সংগ্রহ করে এখানে প্রথম আমরা মৎস্যজীবীদেরকে নিয়ে কাজ শুরু করি। আমাদের যে কার্যক্রম, এটা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে আমরা অনেক লাভবান হব এবং এই এলাকার যারা চাষি আছেন এরা সবাই উপকৃত হবেন এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আমি মনে করি। নদী তো শুকিয়ে যায়, আমরা দেখেছি, এখন তো নদীতে পানি থাকে না, তাহলে মৎস্যজীবীরা আসলে মাছ চাষ করে বেকায়দায় পড়বেন কিনা? নদীর সব অংশ কিন্তু শুকিয়ে যায় না, যেখানে 8-10 ফিট পানি থাকে সেখানেই খাঁচা স্থাপন করে মাছ চাষ করা সম্ভব। নদীর পানিতে ভাসমান খাঁচায় মাছ চাষ উত্তরাঞ্চলে এটিই প্রথম। এর মধ্য দিয়ে এই এলাকার মৎস্যজীবী যারা আছেন তারা কর্ম খুঁজে পাবেন, পাশাপাশি বেকার যুবকরা কর্ম খুঁজে পাবেন, এমন প্রত্যাশা সকলের। আবারও একবার সবাইকে শুভ সকাল। শফিক ছোটনের এই যে পুরো প্রতিবেদনটা দেখে কিন্তু আমরা অনেকেই বেশি উৎসাহী এবং অনেকেই কিন্তু মৎস্য চাষের পিছনে কিন্তু এখন অনেক বেশি ইন্টারেস্ট শো করছে। কিন্তু যে জিনিসটা মাথায় রাখা দরকার যে আমরা কোন মাছটা বিদেশ থেকে তার পোনা আনছি এবং কোনটা আমি চাষ করছি, এই বিষয়ে যদি আপনি একটু বলেন যে আমাদের অনেক সময় দেখা যায় যে হয়তো ভুল মাছ আমরা দেশে নিয়ে আসলাম চাষ করার জন্য। রাইট, এটাতে অনেক সময় আমরা এই মিস্টেকটা করে ফেলি। সো দেখা গেল যে হয়তো বা মাছটার দাম কম আমরা নিয়ে আসলাম। সো এটা যদি একটু এক্সাম্পল দেই, গত কোরবানি ঈদের পর আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর। তো চাঁদপুর নদীতে আমি অ্যাংলিং করতে গেলাম। সো
মাছ আসতেছে, বাট সারপ্রাইজিং ছিল যে সব হচ্ছে পিরানা। এক্স্যাক্টলি পিরানা। সো ঘটনাটা কি ঘটেছে? মানে বাংলাদেশে নন ভেজিটেরিয়ান মাছ যেটা এক্স্যাক্টলি বাংলাদেশে তো পিরানার এরকম উপস্থিত থাকার কথা না, কিভাবে হলো পুরো? আমি তখন একটু সারপ্রাইজ হলাম। আমি জিজ্ঞেস করলাম এলাকায় যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কোথা থেকে আসলো। তো তারা আমাকে যে ইনফরমেশনটা দিল যে সামহাও কেউ একজন আনলো এটা চাষ করার জন্য, নদীতে কেস করে এর মধ্যে চাষ করে, এই যে ভাসমান এইভাবে, বাট সামহাও এটা জাল কেটে বা পানি ওভারফ্লো হয়ে এগুলো বেরোয় একদম নদীতে চলে আসে। সো এখন আস্তে 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 এগুলো গ্রো হচ্ছে নদীর মধ্যেই, একদম ওপেন এখন এগুলো। লোকাল স্পিসিস তো একদম না, অলমোস্ট যখন পিরানা মানে আমরা যখন অ্যাংলিং এর সময় যখন পিরানা বসি নিতে শুরু করে তখন আশেপাশে কোনো মাছ থাকে না। সো নিয়ার ফিউচারে কি হবে নদীর অবস্থা, এটা তার মানে এই ধরনের বিষয় তো আমাদের মানে জানার জায়গাটার এখন অনেক অভাব আছে। আমরা কোন নদীর কথা বলছিলাম? চাঁদপুরের ডাকাতিয়া নদীর কথা বলছিলাম। মানে ডাকাতিয়া নদীতে এখন পিরানা ভরে গেছে। এটা উদ্বেগজনক একটি বিষয়। আসলে আমাদের প্রত্যেকের একটু সচেতন থাকা উচিত, আমরা কে কি করছি বা কে কিভাবে মাছ চাষের চেষ্টা করছি। যে একটা গল্প জানলাম যেখানে আসলে ডাকাতিয়া নদীতে মাছ চাষ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু জাত নির্বাচনে একটু ভুল হয়ে গেছে, পিরানা মাছ চলে এসছেন এবং কোনোভাবে তা নদীতে চলে যায় এবং নদীতে এখন বিপুলভাবে পাওয়া যাচ্ছে আসলে পিরানা মাছ। আমরা এমন ভুলটা চাই না। আমি একটা পয়েন্ট আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ লাইভ স্টকের রিসার্চ সেন্টারের অনুমতি ছাড়া বাইরে থেকে কোনো ধরনের ওয়াইল্ড লাইফ বা কোনো ধরনের মাছ বলেন কোনো কিছুই আনার পসিবিলিটি নাই, সম্ভব না। আপনি যদি একটা ফুল গাছের চারাও যদি আনতে যান, সংশ্লিষ্ট মিনিস্ট্রির পারমিশন আপনাকে লাগবে। তো পিরানহা যারা আনলো তারা কিভাবে আনলো, এটা হচ্ছে আমার প্রশ্ন, আমার পার্সোনাল প্রশ্ন। পিরানহা আপনারা যা পেয়েছেন সাইজ কেমন হবে ওয়েট অনুযায়ী? তখন ছিল 800 গ্রাম 900 গ্রাম, অলমোস্ট নিয়ার টু কেজি। কেজির একটা সাইজের পিরানহা ইজ বিগ। আচ্ছা, আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছিলাম নাসিম ভাই, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে আমাদের স্বাদু পানির যে মাছগুলো আছে সেগুলো কিন্তু বিলীন হয়ে যাচ্ছে, পাওয়া যায় না। অনেক মাছ আছে আমরা শুধু এখন মানে তেলাপিয়া বা যেগুলো চাষ করা মাছ সেগুলোর নামে আমরা আটকে আছি। কিন্তু আমরা যখন ইলিশ মাছের দিকে নজর দিলাম, ইলিশের আমরা যখন ক্যাম্পেইন করলাম, আমরা যখন বললাম যে ঝাটকা নিধন করা যাবে না, তার পাশাপাশি যখন ডিম পারবে তখন মাছ ধরা যাবে না, তো এরকম কি আমরা আমাদের অন্য মাছগুলোকে নিয়ে কাজগুলো করতে পারি না? অন্য মাছগুলোর জন্য করতে পারি না বলতে আমরা অনেক দেরি করে ফেলেছি, অলমোস্ট আমরা আমাদের রাইট নাও আমাদেরকে শুরু করতে হবে, আদারওয়াইজ ফিউচার কি হবে আমরা বলতে পারছি না। কারণ দেখেন, ইলিশ মাছের ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে শুরু করে প্রাইভেট সেক্টর সবাই আমরা একসাথে কাজ করেছি অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য। অন্যান্য স্পিসিসের ক্ষেত্রেও আমাদেরকে সেম প্রসিডিউর আমাদেরকে টেক করতে হবে, আদারওয়াইজ দেখবেন যে কয়দিন পরে বাঘের মাছ দেখার জন্য বই পুস্তকের ছবি ছাড়া বা আরও যেগুলো আছে আমাদের দেশ থেকে মহাশোল অলমোস্ট বিলীন হয়ে গেছে। শুধু সোমেশ্বরী নদী এবং আপনার সিলেটের এলাকা ছাড়া কালেভদ্রে দেখা যায়। তো কারণ এরকম এই মাছটার জন্য স্পেসিফিকলি ঝর্ণা বা এরকম স্বচ্ছ ডিস্টিল পানি লাগে, যে কারণে স্বচ্ছ ডিস্টিল পানি লাগে, এটাও একটা সমস্যা। আরেকটা হচ্ছে আমাদের নদীর উজানে ইন্ডিয়ানরা যেভাবে ড্যাম তৈরি করছে, ওদের মুভমেন্টের জন্য এটা একটা প্রবলেম। আচ্ছা, আমরা বঞ্চিত হচ্ছি এই মাছ, আমরা বঞ্চিত হচ্ছি। একটু ওমরের কাছে যাব। ওমর, এটা কি শুধু আপনারা শখের বশেই করছেন বা অনেকগুলো মানুষ একসাথে শখ পালন করছেন, নাকি আপনাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? যেমন এই যে বলছিলেন ইন্টারন্যাশনাল, ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্পোর্টস। আপনারা কি এরকম কোনো পরিকল্পনা আছে যে মাছ ধরার এরকম কোনো আয়োজন করবার জন্য? কারণ তরুণ প্রজন্মকে যদি এর সাথে সম্পৃক্ত করা যায়, হয়তো অনেক কিছু থেকেই তাদের বের করে আনা যাবে, অন্তত স্বতঃস্ফূর্ত একটি জীবনের আহ্বান জানানো যাবে। না, ডেফিনেটলি ওটার প্ল্যান তো অবশ্যই আছে, কিন্তু ওই যে আমরা যেটা বললাম যে আমাদের ঢাকার মধ্যে স্পেস বা অপরচুনিটি খুবই কম। সো আমরা এটা প্ল্যান করি বেসিক্যালি নদীতে। সো নদীতে আমরা যারা ঢাকা থাকি, নদীতে গিয়ে অ্যাংলিং করাটাও টাফ। সো যার জন্য এটা হয়তো খুব ফ্রিকোয়েন্ট হয় না, বাট আমরা ট্রাই করি এই ধরনের কম্পিটিশন অ্যারেঞ্জ করতে। একটা গ্রুপ মিলে গিয়ে সবাই বসে ডে নাইট ফিশিং করবো, জাস্ট লাইক গেম। তো যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, যারা আমাদের এই মুহূর্তে দর্শক আছে আপনাদেরকে দেখছে, তারা যদি যোগাযোগ করতে চায় কিভাবে আপনাদেরকে খুঁজে পাবে? আমাদের ওয়েবসাইট আছে anglinginbangladesh.com, ওখানে সমস্ত কমিউনিকেশনের জন্য যত যা লাগে সবই আছে সেখানে, এবং সেখানে যত রকমের মানে ইনফরমেশন দরকার একজন নতুন হতে গেলে যা যা লাগবে সবই আছে। আরেকটা ইম্পর্টেন্ট থিং ইজ আপনার
ইয়াং জেনারেশন যদি এটাতে ইনভলভ হয়, এটাতে যদি টাইম স্পেন্ড করে, এটাতে যদি তারা ইন্টারেস্ট ফিল করে, তো আরেকটা বেনিফিট হবে যে তারা ড্রাগস থেকে দূরে থাকতে পারবে, অবশ্যই তারা নেচারের কাছে থাকবে, মানে অ্যাংলিং করবে, নেচার, পানি এগুলোর সাথেই থাকবে। সো ওইটা একটা গুড রোল প্লে করবে এখানে, মানে প্রকৃতির খুব কাছে থেকে স্বতঃস্ফূর্ত একটি জীবনে ফিরে আসা, যে কথা বলছিলাম। একটা গ্রোয়িং একটা পার্সনের হেলদি মেন্টালিটি গ্রো করার জন্য কিন্তু নেচারের কোনো বিকল্প নেই। একদম নেই। নাসিম হাসান, ওমর হায়দার, দুজনকে অনেক অনেক ধন্যবাদ, সকালে এসে যুক্ত ছিলেন আমাদের সাথে। এক নতুন সম্ভাবনার দ্বার আমাদের সামনে উন্মোচিত হয়েছে। জানি অনেকদিন ধরে অভ্যাসটা আমরা অনেকেই হয়তো পার্শ্ব করি, আমাদের অনেকের ব্যক্তিগত জীবনে আসলে এই শখটা আছে মাছ ধরার, বা ছোটকালে কেউ ছিপ নিয়ে অন্তত পুকুরেও ছিপ ফেলেননি এমন মানুষও খুব কম খুঁজে পাওয়া যাবে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে এসে আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবার জন্য, এবং অ্যাংলিং ইন বাংলাদেশ এই পুরো কনসেপ্টের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। তো দর্শকদেরকে বলতে চাই, সেটা হচ্ছে শুধুমাত্র ফোনে বসে গেম না খেলে, সেখানে শহর না তৈরি করে আপনার শহরে কি হচ্ছে সেই দিকে চোখ রাখুন। যখন ওয়েবসাইটে যাচ্ছেন তখন এরকম ওয়েবসাইটগুলো খুঁজে বের করুন যেটা আপনার জীবনকে শুধু পরিবর্তন করবে না, বিশ্বকে পরিবর্তন করবে এবং নিজের দেশকে এক অন্য মাত্রায় পৃথিবীর সামনে তুলে ধরবে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, অতিথিদের বিদায় জানাচ্ছি, আর ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে সাথে আছে জুবের, তার সাথে আছে আমাদের ফেসবুক অ্যাড্রেস, যেটা হচ্ছে www.facebook.com/সকালেরবাংলাদেশ। একদমই তাই। এই অ্যাড্রেসে ছবি পাঠানো, আপনাদের মনের কথাগুলো জানানো, যে কোনো জিজ্ঞাসার উত্তর পাওয়া যাবে, আমাদের লিখে ফেলতে পারেন। মনের কথাগুলো লিখে ফেলুন। আর এই মুহূর্তে যেটা করতে চাই, মন দিয়ে যিনি ছবি তুলে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমির হামজা। ছবির শিরোনাম দিয়েছেন শূন্যতরী এবং স্থান বগুড়া। দেখে নিই। একটু ধন্যবাদ জানাতে চাই। রুনি, আসলে আজকে আমরা নদীমাতৃক বাংলাদেশ নিয়ে এবং সম্ভাবনাগুলো নিয়ে কথা বলছিলাম। নদীতে খেয়াপাড়ের যে বিষয়টার সাথে অনেকের জীবনের সম্পৃক্ততা রয়েছে, জীবন জীবিকার একটি মাধ্যম হিসেবে যুক্ত আছে। তাদের আসলে এতটুকুই বলতে চাই যে অভ্যাসটায় আপনারা অভ্যস্ত হয়ে গেছেন, বা যে জীবন ব্যবস্থাটায় আপনারা অভ্যস্ত হয়ে গেছেন, সত্যিকার অর্থেই তার সংরক্ষণ বা তার পৃষ্ঠপোষকতার জন্য যদি একটা চিন্তা করা যায়, তাহলে ভবিষ্যৎ হয়তো আরো অনেক বেশি সুন্দর হবে। শুধু নিজের জন্য বাঁচান, আজকের দিন তো না, পরের দিন আছে, পরের প্রজন্ম আছে, পৃথিবী এখনো অনেক দূর যাওয়া বাকি আছে। তো নিজের জন্য না ভেবে পরের প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি সেই বিষয়টা যদি একবার মাথায় থাকে, এই দায়বদ্ধতাটা যদি থাকে, তাহলে কিন্তু দেখবেন যে পৃথিবীটাকে অনেক সুন্দর করে সাজানো যাচ্ছে, নিজের জীবনটাকে অনেক সুন্দর করে সাজানো যাচ্ছে। আর এই তরিগুলো কখনোই যেন এরকম শূন্য না থাকে, সোনার ধানে যেন ভরা থাকে। একদমই তাই। আর এই যে ভবিষ্যৎ এবং অভ্যাসের যেই সম্মিলনের কথা বললাম, এই সম্মিলন শুধু আমার আর রুনিয়ার কথা না, অনেক গুণী মানুষও বলে গেছেন। তাদের একজনের দুলাইন আপনাদের জন্য। কেউ তার ভবিষ্যৎ বদলাতে পারে না, তবে অভ্যাস বদলাতে পারে। আর অবশ্যই অভ্যাস ভবিষ্যৎ বদলে দিতে পারে। এপিজে আব্দুল কালাম। আপনার একটি ছোট্ট অভ্যাস যেটা আজকে আপনি গড়তে পারেন, সেটা হয়তো দেখা যাবে বছরের পর গিয়ে আপনাকে বলে দিতে পারে। এই যে জ্ঞানীরা যে কথাগুলো বলে গেছেন, নিজেদের জীবন থেকে শিখে সেই কথাগুলো বলে গেছেন। আজকে নতুন একটি অভ্যেস গড়ে তুলুন। আমি ঠিক করে নিচ্ছি আজকে থেকে অভ্যেস যেটা গড়বো সেটা হচ্ছে প্রতিদিন হলেও 20 মিনিট করে পড়বো। সেটা বাংলা হোক, ইংরেজি হোক, কোন উপন্যাস হোক অথবা প্রবন্ধ, যাই হোক না কেন, পড়ার এই অভ্যেসটা ছাড়বো না। হ্যাঁ, আমি অভ্যাস করছি আপনাদের সাথে আজ থেকে আরেকটু বেশি করে কথাবার্তা বলবো, তাতে করে আমার জানানোর সুযোগটা আরো বেশি হবে, আপনাদের সাথে যুক্ত থাকার উপায়টা আরো সুগম হবে। আপনারা যেভাবে যুক্ত থাকেন facebook.com/সকালেরবাংলাদেশে, আর আমরা যেভাবে আজ আমাদের সারাদিনের আয়োজনগুলো দিয়ে আপনাদের সাথে যুক্ত থাকবো, আয়োজনগুলোর খোঁজ একটু জানাতে চাই। কে কি গিফট পেলো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে 6:30 চেক ইন চেফ পেতে। সেই সাথে রাত 8:30 দেখবেন প্রিয় তারকাদের খবরাখবর নিয়ে আমাদের বিশেষ আয়োজন লাক্স শোবিজ টুনাইট। 9:20 আপনাদের জন্য রয়েছে আমাদের ইনভেস্টিগেশনমূলক অনুষ্ঠান 360 ডিগ্রি। এরপর রাত 11টায় দেখবেন গান নিয়ে অনুষ্ঠান ছুটির রাতে লাইভ। এছাড়া প্রতি ঘন্টায় রয়েছে নিউজের সর্বশেষ আপডেট। ঠিক এখন যখন আমরা বিদায় নেব, 8:30 সংবাদ সারা দেশ দেখার একটা আমন্ত্রণ আপনাদের জানাতে চাই। আর চাই সুন্দর একটি দিন কাটুক, নিজের শখগুলোকে নিজের মাঝে লালন করুন, সেই শখের বহিঃপ্রকাশ করতে যাতে আমরা শিখি।
কারণ আমাদের প্রত্যেকের শখ এক সুন্দর আগামীর সূচনা করে দিতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি হাসতে থাকুন। শুভ সকাল।